গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য সমরেশ বসুর লেখা গল্প গন্তব্য। ঝোড়ো কাকের মতো স্টিমার থেকে হুমড়ি খেয়ে এসে পড়ল মানুষগুলো। এদিকে ওদিকে ছিটকে পড়ল বাক্স, বিছানা, টুকিটাকি নানা লটবহর। হইচই লেগে গেল একটা ভীষণ। মানুষগুলো যেন যুদ্ধক্ষেত্র থেকে রাতারাতি পাড়ি জমিয়েছে শত্রুদের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে। এমনি একটা ব্যস্ত ত্রাসের ভাব। আলু থালু, ময়লা জামাকাপড়, উস্কো খুস্কো চুল আর শিশু থেকে বৃদ্ধ সকলেরই একটা রাত জাগা রুগ্ন ক্লান্ত ভাব। বসে যাওয়ার চোখগুলো যেন পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে, এমনই একটা অসহায় দৃষ্টি। বাঁচবার জন্য শেষ চেষ্টায় উঠে পড়ে লাগার মতো। বর্ষার প্রথম ধাক্কায় মেতে ওঠা পদ্মা উল্লাসে গান করে চলেছে গু গু করে। ঝোড়ো হাওয়ার তরঙ্গে তরঙ্গায়িত সে সুর মাটি খেয়ে নেওয়ার একটা উগ্ধ ক্ষুধায় বারবার ঝাঁপিয়ে পড়ছে পারে। একটা বোচকার উপর দাঁড়িয়ে যতটা সম্ভব উঁচু হয়ে প্রসন্ন দলের লোকজনকে ডাকতে লাগলো, ওহে অনন্ত, ও পরীর মা, এই যে এদিকে এদিকে এসো। আরে ওই নিকুঞ্জ, ওদিকে কোনটায় যাচ্ছিস? এদিকে, হ্যাঁ এদিকে। আর বাঁকার বইয়ের আঁচলটা ধরে রাখিস টগরি। পরেশ, বুড়ো গোবিন্দ কামারের হাত ধরে রাখিস তুই, ও আবার দেখতে পায় না। অনেক হাঁকাহাঁকির পর প্রসন্নদের দলটা বলতার মতো আলাদা হয়ে গেল যাত্রীর ভিড় থেকে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রসন্ন। এরা সব পরিচিত আশেপাশের গায়ের লোক, একসঙ্গে ভিটে মাটি ছেড়ে বেরিয়েছে। প্রসন্ন এ দলের নেতা, অর্থাৎ সেই সবাইকে একজোট করে রাখে, নজর রাখে সকলের উপর। কখন কি করতে হবে, কোন দিকে যেতে হবে, হেঁকে ডেকে প্রসন্নেই সে নির্দেশ দেয়। ও হে, ও প্রসন্ন, এবার কি করতে হবে? বুড়ো কামার জিজ্ঞেস করল। চলো এবার, যে যার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলো, রেলগাড়িতে উঠতে হবে এবার। ছোট থেকে বড় সকলেই কিছু না কিছু হাতে বগলে নিয়ে প্রস্তুত। প্রসন্নর হাঁক পাড়তেই তাড়া খাওয়া গরুর পালের মতো ছুটতে আরম্ভ করলো সব। এসব আগে থেকে বলা কওয়া আছে, যে ঢিলে মারবে সেই পিছিয়ে পড়বে। তবে সে গেল, জায়গা তো পাবেই না, হারিয়ে যাওয়াও সম্ভব। মুশকিলে পড়লো বাঁকার বউ, তার সঙ্গে প্রসন্নর মেয়ে টগরি আর বুড়ো কামার গোবিন্দ। বাঁকার বউয়ের পেটে প্রায় 10 মাসের শত্রু, ভরা ভর্তি পেট, রাগ ঢাক নেই। পেট বেড়েছে যেন জ্বালার মতো। দাঁড়িয়ে পায়ের পাতা দেখতে পায় না আজ 2-3 মাস। কিন্তু যার তার পেটে, লোকে তাই বলে, কয়, সন্দেহ করে, ঘেন্না করে লোকে। আজ প্রায় 9-10 মাস বাঁকা মরেছে অপঘাতে, কাল নাগিনীর দংশনে। নিকুঞ্জর মা নাকি এই হিসাব করেছে আঙ্গুলের কড়ায়। এখন জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি, গত বছরের আশ্বিনের মাঝামাঝি। মা কালীর গলা থেকে নাগিনী নেমে এসে পরাণটা নিয়ে গেল বাঁকার, আর দর্শন দিল না। বাঁকা গেল। বউয়ের আরম্ভ হলো ফুসুর ফুসুর, গুজুর গুজুর। এর সঙ্গে তার সঙ্গে, মানো না মানো, এই ভগবানের দেওয়া চোখ দিয়ে সে সব দেখেছে।
তার মাসখানেক পরেই তো মাগি পেট করে নিয়ে এলো জার। কোত্থেকে তা কে জানে, বলে নিকুঞ্জের মা ঠোঁট পাকিয়ে। প্রসন্ন আধা আধি বিশ্বাস করে কথাটা, কিন্তু বিপদের সময় মানুষকে দেখতে হয়, বিশেষ করে আবার পোয়াতি মেয়ে মানুষ। তাই নিজের মেয়ে টগরিকে সে রেখে দিয়েছে বাঁকার বউয়ের পাশাপাশি। বুড়ো কামার গোবিন্দ কানা, পরেশ আছে তার পাশে। তবু নতুন পথঘাত, তাতে আবার তাড়া আছে, আছে গোলমাল, বগলে কাঁথা আর হাতে বহু দিনের সাবেকি হ্যারিকেন। এই দাঁড়াও দাঁড়াও, নামাও নামাও সব গাড়ি বুচকা, দেখি দেখি কি আছে। প্রসন্নের দলটা থমকে দাঁড়ালো মিলিটারি পোশাক পরা এক দল লোকের সামনে। তাদের সঙ্গে ছিল আরও কয়েকজন সাদা পোশাকের বাবু। কিছুই নাই ভাই, প্রসন্ন হাত জড়ো করে বলল, আমরা গরিব মানুষ, আমাদের আর কি থাকবে, তাড়াতাড়ি যেতে দিন, নইলে আবার গাড়িতে জায়গা পাবো না। কিন্তু তা হলো না। ন্যাশনাল গার্ডের আর কাস্টমসের অফিসারদের দল ঝুঁকে পড়ল বাক্স বিছানাগুলোর উপর, খুলে উল্টে পাল্টে দেখে ছেড়ে দিল। কিন্তু চেঁচিয়ে উঠল নিকুঞ্জের মা। 2 ভরি সোনা পাওয়া গেছে তার ছোট্ট টিনের সুটকেসটায়। কেঁদে চেঁচিয়ে একাকার কাণ্ড করল নিকুঞ্জের মা। তবে গার্ডের লোকটা ভালো ছিল, সে ছেড়ে দিল। হুটপাট করে এসে সবাই যখন গাড়ি ধরল, তখন আর তিল ধারণের জায়গা নেই। যেখানেই যায় জায়গা নেই, সকলেই পাশের কামরা দেখিয়ে দেয়। ফার্স্ট ক্লাসের একজন খালি গায়ে পৈতেধারী নাদুস নুদুস আরাম করে বসা যাত্রী বললেন প্রসন্নকে, জায়গা যখন নেই, রাতটা কাটিয়ে কাল চিটাগাং মেইলে চলে যেও না বাপু। বহু কষ্টে প্রসন্ন নিজেকে সামলে নিল একটা কটু কথা বলতে গিয়ে। আরও খানিকটা ঘুরে একটা কামরার উপর ঝোঁক পড়ে গেল প্রসন্নর। ওঠ এখানে, সব ওঠ, হেঁকে উঠল সে। ভেতরের যাত্রীদের চাপ দেওয়া দরজাটা ঠেলে হুড়মুড় করে উঠতে আরম্ভ করলো সব সেই কামরাটায়। জায়গা নেই, জায়গা নেই, চেঁচিয়ে উঠল গাড়ির মধ্যেকার যাত্রীরা। আর জায়গা নেই, এ বাঁধ ভাঙা বন্যা রুখবে কে? প্রসন্ন ঠেলে উঠিয়ে দিতে লাগলো সবাইকে। নিকুঞ্জর মা, কামার বুড়ো, পরেশ, অনন্ত, পরীর মা, মুক্ত, সবাইকে। কিন্তু টগরি আর বাঁকার বউ কোথায় গেল? এক সমস্ত মেয়ে আর এক পোয়াতি বউ। ফিরে দেখে খানিকটা পিছনে বসে পড়েছে বাঁকার বউ, তার সঙ্গে টগরি। অনিশ্চিত আশঙ্কায় কেঁপে উঠল প্রসন্নের বুকটা। পোড়া কপাল, বউটা এখানে বিয়েতে বসলো নাকি? সে যাবার উদ্যোগ করতেই আবার উঠেই দাঁড়ালো ওরা। এগিয়ে আসতে আরম্ভ করলো আস্তে আস্তে। জয় মা কালী, মনে মনে মাকে ডেকে প্রকাশ্যে খিচিয়ে উঠল। না এলেই হতো, এমন যখন অবস্থা। অত্যন্ত জড়সড় হয়ে বাঁকার বউ কথাটা শুনল। ঘুমটার আড়ালে চোখের জলের ঢল নেমে এলো যন্ত্রণায় আর অপমানে। জবাব দিল টগরি, তবে তখন এনেছিলেই বা কেন? পোয়াতি কুকুরেরও ক্ষমতা নেই তোমাদের সঙ্গে ছোটে। ফুট কাটল নিকুঞ্জের মা। পেটে ধরা পাপ, কষ্ট হবে বই কি। নাও এখন উঠে এসো। নিকুঞ্জের বউ হাসলো মুখ টিপে। বিরক্ত হয়ে আস্তে বলল নিকুঞ্জ।
প্রসন্ন কাকার যত বাজে বোঝা বয়ে বেড়ানো অভ্যাস। পরীর বাচাল বিধবা যুবতী বৌদি মুক্ত বলে উঠল, পেট না ঢাক, মানুষের না অসুরের ছাও আছে পেটে? তোমরাই অসুরের ছাও পেটে ধরো। বয়স সম্পর্কে জ্ঞান না করে বলে উঠল টগরি। ধমক দিল প্রসন্ন, থাক আর চোপা করিস নে, গাড়িতে ওঠ। উঠলে কি হবে, অন্ধকূপ না হোক আলো জ্বালানো দম আটকানো কূপ বটে কামরাটা। মানুষে মালে ভ্যাপসা গরমে আর একটা বিশ্রী প্যাচপ্যাচানিতে দুর্গন্ধে আর কলরবে নরকের একটা জীবন্ত দৃশ্য যেন অভিনীত হচ্ছে। প্রসন্ন দলের কারোরই বসবার জায়গা নেই, একমাত্র বুড়ো কামার দু বেঞ্চির মাঝে কোনো রকমে বসে পড়েছে জোর করে। ভাবটা, আগে তো বসে তারপর যা খুশি করো। ইতিমধ্যে ঝগড়া লেগে গেছে নিকুঞ্জের মার সঙ্গে অন্য একজন সমবয়সী মহিলার। তার সঙ্গে যোগ দিয়েছে পরীর মা আর পরীর বিধবা বৌদি মুক্ত। প্রসন্নদের দলটাকে আপদে গুষ্টি আখ্যা দেওয়া হয়েছে, তাই এই ঝগড়া। কথাটা গায়ে লেগেছে প্রসন্নরও, এমনকি টগরিও চুপ করে বসা যাত্রীদের কথায় জ্বলছিল। তাদের বিপক্ষে ওদিকে আবার ফোড়ন কাটছিল সিগারেট মুখে একটা চালিয়াত গোছের ছোকরা। তার সঙ্গে যোগ দিয়েছিল শহুরে ফ্যাশনের জামা কাপড় পরা, গলায় রুমাল বাঁধা একটি চটকদার মেয়ে। মাঝে মাঝে তার কথায় এবং কথার মাঝে দু চারটে ইংরেজি শব্দ পাওয়া যাচ্ছিল, যে জন্য শেষটায় টগরি প্রায় হিংস্র হয়ে আক্রমণ করলো মেয়েটাকে। কি অত ইংরেজি ফলাচ্ছেন আপনি? একটু মুখ সামলে কথা বলবেন। শাট আপ। অপর মেয়েটির কাছ থেকে এমন অপ্রত্যাশিতভাবে বিদেশি কথার ধমকানিটা এলো যে কামরার সমস্ত মানুষগুলো একযোগে চমকে উঠে ফিরে তাকালো। সবচেয়ে বেশি ভেবাচাকা খেয়ে গেল কামরার বুড়োরা। দৃশ্যটা উপভোগ্য হয়ে উঠছে, কিন্তু টগরির মধ্যে আছে একটা বেয়ারা গ্রাম্য ধার। সেও রুষে ফুসে গর্জে ওঠে, ফলে নাটক জমে উঠল। আগে এসে জায়গা দখল করেছেন বলে বুঝি আর অন্য সব মানুষ আপদ হয়ে গেল? টগরি চুপ করে থাকতে পারল না। লজ্জা করে না আপনাদের এভাবে ঝগড়া করতে? ধমক দিল প্রসন্ন। ইতিমধ্যে গাড়ি চলতে শুরু করেছে। রাজবাড়ি স্টেশন পেরোতেই বুড়ো কামার হেঁকে উঠল, ওহে প্রসন্ন, পাকিস্তান ছাড়িয়েছি তো? কথা শুনে হাসির ধুম পড়ে গেল একটা। জবাব দিল নিকুঞ্জ, এখনো অনেক দেরি, তুমি এখনো ঘুমোতে পারো কামার। প্রসন্নর একটা কীর্তি প্রথমে চোখে পড়ল বাঁকার বউয়ের। সে টগরি ঠাকুরজিকে গা টিপে কথাটা বলল ফিসফিসিয়ে। টগরি দেখল সত্যি সকলের দিকে আড়াল করা মুখটা প্রসন্নর চোখের জলে ভেসে যাচ্ছে। টগরির মনে পড়ল ভোর রাতে বাড়ি থেকে বেরোবার সময় দু চোখ ভরা জল নিয়ে বলেছিল তার বাবা, আমাদের অনেক পুরুষের ভিটা এটা টগরি, তোর মরা মায়ের সব চিহ্ন আটকা রইল এই ভিটার সঙ্গে। কেঁদেছিল সকলেই। ঘরে ঘরে বুক ভরা একটা আর্তনাদের রাত্রি, ভোরের অন্ধকার যেন আরও খানিকটা জমাট হয়ে গিয়েছিল। কিন্তু পথ চলার লাঞ্ছনায় গঞ্জনায় সকলের কায়া দূর হয়ে গিয়েছিল। গাড়িতে ওঠার পর সকলেরই মনে পড়েছে একটা উৎকণ্ঠার ছায়া। উদ্বেগ, সন্দেহ, দ্বিধায় মানুষগুলো ভিতরে ভিতরে কেমন অস্থিরতা অনুভব করছে। যে দেশে তারা চলেছে
কিরকম সংবর্ধনা অপেক্ষা করে আছে তাদের জন্য কে জানে। কে জানে কোথায় পাওয়া যাবে আশ্রয়, কোথায় গিয়ে খুঁজে নিতে হবে রুজি রোজগারের বন্দোবস্ত। কান্না পেল বাঁকার বউয়ের আর টগরির। হাতের চেটো দিয়ে চোখ মুছল গোবিন্দ কামার। নাকি কান্না সুরে অভিশাপ দিতে লাগলো নিকুঞ্জের মা, নাম গোত্রহীন শত্রুদের, যারা তাকে ভিটে ছাড়া করিয়েছে, দেশ ছাড়া করিয়েছে। আত্মীয় কুটুম যাদের আছে হিন্দুস্থানে, এ গাড়ির মধ্যে অভিজাত সম্মানটুকু দখল করেছে তারাই। সকলের প্রতি একটা কৃপার আভাস তাদের চোখে। ইতিমধ্যে সিগারেট মুখে সেই চালিয়ার ছোকরাটি উঠে পড়ে বসবার জায়গা করে দিয়েছে টগরি আর বাঁকার বউকে। রীতিমতো সশ্রদ্ধ আর নরম গলায় অনুরোধ জানিয়েছে। সে সম্মান রক্ষাও করেছে টগরি। ছোকরা ভদ্রলোকটিকে ওরই মধ্যে কষ্টে সৃষ্টে পাশে বসিয়ে নিয়েছে সে। দলের লোক হলো ব্যাপারটাতে চোখ টাটিয়েছে মুক্ত। সে কটকটে চোখে ছোকরাটির সঙ্গে গা ঘাসাঘাসি করে টগরির বসার ভঙ্গিটা লক্ষ্য করতে লাগলো। অসন্তুষ্ট হয়েছে নিকুঞ্জের মাও। মালের উপর মানুষ, মানুষের উপর মাল। ঘামে গরমে দুর্গন্ধে গাড়িটা হু হু করে ছুটে চলেছে, একটা ক্রুদ্ধ গর্জন করে। জোলো হাওয়া কয়লার গুঁড়ো নিয়ে ঝাপটা খেয়ে এসে পড়তে লাগলো যাত্রীদের চোখে মুখে। বাঁকার বউ ঢলে পড়েছে টগরির উপর। কামার বুড়ো আচমকা এক একটা নিঃশ্বাস ফেলছে আর বকবক করছে ঘুম ঘরে বকুনির মতো। আর এই দলের নেতা প্রসন্ন সম্পূর্ণ আলাদা একটা মানুষের মতো দল ছেড়ে হাঁ করে বাইরের অন্ধকারের দিকে চেয়ে আছে। স্বপ্নাচ্ছন্ন বিহ্বল। শেষ রাতের দিকে কামরাটা নিস্তব্ধ হয়ে পড়েছিল, অচৈতন্য হয়ে পড়েছিল মানুষগুলো। সমস্ত দুশ্চিন্তা, দুর্ভোগ, ক্লান্তি ভরা চোখের পাতাগুলো ভারী হয়ে এসেছিল। হঠাৎ আচমকা হট্টগোল শুনে প্রাণ ফিরে পেল গাড়িটা। দর্শনা, পাকিস্তানের সীমান্ত স্টেশন। আবার বচকাবচকি খোলার পালা। কয়েকজন মিলিটারি আর সাদা পোশাক পরা লোক উঠে এলো। সকলের আগে নিকুঞ্জের মা তার টিনের সুটকেসটা এগিয়ে দিল। দেখো বাপু, কিছুই নেই। থাকবে কি করে? যে দুভরি সোনা গোয়ালন্দে তার প্রাণ উড়িয়ে দিয়েছিল, সেটুকু মুখে পুড়ে রেখেছে সে। তন্ন তন্ন করে খোঁজা হলো কামরাটা, বেআইনি মূল্যবান বস্তু কিছু পাওয়া গেল না। প্রায় 1.5 ঘন্টা পর দর্শনা থেকে গাড়ি ছাড়ল। যদি রাখেন হরি তবে মারে কে, এক ভদ্রলোক বলে উঠলেন। আর একজন বললেন, আপনার ওই তেঁতুলের হাড়িটাতেই বুঝি হরি ঠাকুর আছেন? আগে হ্যাঁ, প্রায় 10,000 টাকা সোনা, ফেলে তো আসতে পারি না। ভদ্রলোক গান ধরলেন একটা, হাসির রোল পড়ল। আর ভয় নাই তো, বলে নিকুঞ্জের মা মুখ থেকে বের করলো তার প্রায় 2 ভরি সোনা। ক্রমশ আকাশ ফর্সা হয়ে গেল। গাড়ি দাঁড়ালো শেষবারের জন্য শেষ নিঃশ্বাস ছেড়ে। কলকাতা। বাক্স, বিছানা, লট বহর ধূপ ধাপ করে পড়তে আরম্ভ করলো প্ল্যাটফর্মের উপর। ওরে নিকুঞ্জ, দেখিস জিনিসপত্র খোয়া না যায়। প্রসন্ন হাঁক দিল। পরেশ, কামারটাকে ধর। হুটপাট করে এখন নামবার চেষ্টা করিস না টগরি, বস, ধীরে সুস্থে নামবো। তবে আমরা এসে পড়েছি? কামার জিজ্ঞেস করল। ভীষণ কোলাহলের মধ্যে ডুবে গেল সে কথা। পরীর মা ল্যাংচাতে আরম্ভ করেছে।
পাক্কার একটা ভারী ট্রাঙ্ক তার পায়ের উপর পড়ে গিয়ে থেতলে গেছে পায়ের পাতা। আন্দাজে সে ধরে নিয়েছে ট্রাঙ্কটা মুক্ত। পরেশের পিসির গা গুলিয়ে উঠল। সারা রাত সে গুমসনি আর ঝাঁকানিতে কেটেছে। একটা ওয়াক তুলে বলল, পরেশ রে, আমাকে একটু বমি করবার জায়গা নিয়ে চল বাবা। এখন একটু চেপে রাখো, নামতে দাও আগে। বিরক্ত হয়ে বলল পরেশ। তা বললে কি হয়? যে ঝাঁকানি গেছে সারাটি রাত, অসুরের মতো গাড়ি সারাটা রাত দুলিয়েছে। তার মধ্যে কোথায় কাঁচা মাটি আর গাঙের জলের সোদা গন্ধ, আর কোথায় টিন, তেল, কালি, ধোঁয়ার বিদঘুটে উৎকট নাড়ি গলিয়ে ওটা গন্ধ। আর একবার ওয়াক তুলে সেখানেই বসে পড়ল পরেশের পিসি। পরেশ মুখ খিচিয়ে একবার বুড়ির মরণ কামনা করল। বেশি কিছু বলাও মুশকিল। এ বিদেশ বিভুঁয়ে পিসি সম্বলের ওপর নির্ভর করেই তাকে থাকতে হবে। কামারকে অনন্তর কাছে রেখে পিসির দিকে এগুলো সে। মুক্তকে দেখা গেল মাথায় ট্রাঙ্ক, একটা কুলির পিছনে পিছনে ছুটতে আর চেঁচাতে। দেখো তো ড্যাকরা মিন্সের কাণ্ড! আচ্ছা, ট্রাঙ্কটা আমার কেন নিয়ে যাচ্ছে? আরে ওই অজাত! কুলিটা এবার মেজাজ দেখিয়ে ট্রাঙ্কটা প্রায় আছড়ে ফেললো মেঝের উপর। লেও বাবা লেও! বুঝতে পারলো এখানে হবে না কিছু। নতুন খদ্দেরের সন্ধানে ছুটল সে। প্রসন্নদের দলটা গেটের দিকে এগুতে আরম্ভ করলো। গেটের কাছে বিরাট জগদ্দল পাথরের মতো মানুষ আর লটবহর জমাট হয়ে উঠেছে। ক্রমশ তার পিছনে জমাট বেঁধে উঠতে লাগলো মালবাহী যাত্রীদের একটা ঠাসা লম্বা মিছিল। বাঁকার বইয়ের নাকের পাশে একটা যন্ত্রণার রেখা পড়েছে। হাঁপ লাগছে তার, অসহ্য ভারী লাগছে পা দুটো। টগরি সাবধানী শান্তির মতো আগলে চলেছে তাকে ঠেলা ঠক্করের হাত থেকে। গেটের বাইরে সেই যতখানি সম্ভব জায়গা জুড়ে যে যার সংসার পেতে ফেলতে ব্যস্ত হলো। আপনাদের আত্মীয় স্বজন নেই বুঝি কলকাতায়? টগরিকে হঠাৎ জিজ্ঞেস করলো সেই ছোকরাটি। নিজেদের লোকের মতো লাগলো টগরির ছেলেটিকে। বলল, না। আপনাদের? আমাদেরও কেউ নেই। খুশির আভাস দেখা গেল ছোকরাটির রাত জাগা গর্তে বসা চোখ দুটোতে। কলকাতার লোকেরা অত্যন্ত বিরক্ত মুখে ভ্রু কুঁচকে সংবর্ধনা জানালো পূবের এই আশ্রয় প্রার্থীকে। দু একজন জঞ্জাল বলল। বাঙাল বলতে শোনা গেল কাউকে কাউকে। বাজারের দর চড়বে এদের জন্য, এই বিষয়ে নিঃসন্দেহ হয়ে গেল সবাই। 17 দিন পরে শিয়ালদা স্টেশনে যাত্রীদের জন্য নির্দিষ্ট জায়গাটুকুতে পা ফেলবার স্থান নেই আর কোথাও। আরও লোক এসেছে, সংসার পেতেছে আরও অনেকগুলো পরিবার। শিশুদের মলমূত্র পরিত্যাগ থেকে শুরু করে সবই চলছে। মানুষ মানুষে, মালে, দুর্গন্ধে, মলমূত্র ইতস্তত বিক্ষিপ্ত নানান জঞ্জাল, নরক গুলজার। 2টা পয়সা দেন বাবু। কিছুদিন থেকে সকালবেলা ওই একই কণ্ঠস্বর শোনা যায়। আপনাগো আশায় পাকিস্তান ছেড়ে এসেছি, কিছু দেন হিন্দু বাবুরা। আর প্রসন্ন কানে আঙ্গুল দেয়, মাথার চুলগুলোকে ছিঁড়ে ফেলার জন্য টানা হেঁচা করতে থাকে। চারিপাশের লোকজনকে বিস্মিত করে দিয়ে কাপড়ের খুঁড় দিয়ে চোখের জল মোছে। ওই ভিখারির গলার স্বরটা যে বুড়ো গোবিন্দ কামারের। পুঁজি বলতে তার কিছু ছিল না,
সামান্য একটু জমির উপর ভরসা করে নিজের ভিটেই পড়েছিল সে। কিন্তু এখানে হিন্দুস্থানের এই রাজধানীতে এছাড়া তার অন্য গতি বাতলে দিতে পারেনি কেউ, পারেননি প্রসন্ন। বুক ফেটে গেছে, চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে হয়েছে, তবু পারেনি একবারও বলতে তার গায়ের কামারকে, কামার তুমি ভিক্ষে করো না। তার নিজের তো কিছু নেই, সে ছিল সামান্য একটা দোকানের গোমস্তা। এই নিকুঞ্জ জেলা শহরের একটা প্রেসে কাজ করত। পরেশ ছিল এক ডাক্তারের কম্পাউন্ডার। কেউ তারা ভরসা করে বলতে পারেনি কিছু কামারকে। পরীর মার ঘায়ে পচ ধরার অবস্থা। পরেশের পিসি সেই থেকে ভূমিসায়নী, রুক্ষ চুলে, রুক্ষ চেহারায় টগরিকে দেখতে হয়েছে বিধবার মতো। একটা গভীর শঙ্কা, ভয়, ভাবনা ছায়াপাত করছে বাঁকার বউয়ের চোখে। মুহূর্ত গুনছে সে পেটের উপর হাত রেখে। সময় ঘনিয়ে এসেছে, কিন্তু এমন একটা জায়গাও তো চোখে পড়ে না যেখানে সে নিশ্চিন্তে জন্ম দিতে পারে তার সন্তানকে। একটুখানি আড়াল, একটু নিরাপদ একটা জায়গা। সে ভয় প্রসন্নরও আছে, আছে বোধ হয় আরও অনেকেই। সকলেই অত্যন্ত বিব্রত হয়ে যায় বাঁকার বউয়ের দিকে চেয়ে, চিন্তিত হয়ে ওঠে সকলেই। নিকুঞ্জের মা বলে বাপের পেট, কিন্তু মেয়ে মানুষ বলেই বোধ হয় গায়ে তার কাঁটা দিয়ে ওঠে। হায় পোড়া কপাল, মাগি বিয়োবে কোথায় এ মেলা বাজারের মধ্যে। আর বলতে গেলে সব মানুষগুলোই সারাদিন ফ্যাঁচ ফ্যাঁচ করে হাঁচে, জোড়ো গলায় গোঙায়। রুক্ষ নোংরা রোগীদের ভিড় বলে মনে হয়। কলকাতার লোকেরা চমকে ওঠে। 4 বছর আগেকার কলকাতাকে মনে পড়ে যায় পূবের এই আশ্রয় প্রার্থীদের দেখে, অর্থাৎ দুর্ভিক্ষের ভিখারিদের কথা। প্রত্যহ ভোরবেলা পরেশ, নিকুঞ্জ, অনন্ত আর সেই ছোকরাটি যায় কলকাতার ভিতরে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে একটা বাড়ির জন্য। আর প্রত্যহ ব্যর্থতার পরিশ্রমে, ঘৃণায়, জ্বালায় স্টেশনে বাঁধানো রোয়াকে মাটিতে গায়ে এলিয়ে দেয় ফিরে এসে। কলকাতায় আর একটা কুকুরেরও নাকি থাকবার জায়গা নেই। কিন্তু আজ 17 দিন পরে ওরা ফিরে এসে বলল, চলো বাড়ি পেয়েছি। সত্যি একটা সাড়া পড়ে গেল। ব্যস্ত হয়ে উঠল প্রসন্ন, গা ঝাড়া দিয়ে উঠল পরেশের পিসি। ভগবানকে ডাকলো নিকুঞ্জের মা। পরীর মা খোড়া পায়ে উঠে দাঁড়ালো। বাঁকার বউয়ের চোখে জল এলো, হাসি দেখা গেল তার শুকনো ঠোঁটে। তাকে জড়িয়ে ধরে চুমু খেলো টগরি। বলল, পোড়া কপালি, তোর পয় আছে, ভাগ্যিমন্ত হবে তোর ছেলে। প্রসন্নদের দলটা উঠল আবার লটবহন নিয়ে। টগরির পাশে এসে দাঁড়ালো সেই মেয়েটি, ট্রেনের সেই কুঁদুলে জায়গা দখলকারিণী। মিনতি করে সে বলল, আপনাদের সঙ্গে আমাদের নেবেন? আমি, মা, বাবা আর একটা ছোট ভাই, আর কেউ নেই? নিশ্চয়। টগরি হাত ধরল তার। অপ্রসন্ন হলো প্রসন্ন টগরির এ সম্মতিতে। মুক্ত বলল, মেয়েটা সোয়াবটাতেই ঢং। নিকুঞ্জের মা বলেই ফেলল, হ্যাঁ, আরো গাড়িখানে জোগাড় করো। স্টেশন এলাকা ছেড়ে প্রসন্নদের দলটা চলল। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধে, গৃহস্থালী কাঁধে মাথায় এক দীর্ঘ মিছিলের মতো চলছে দলটা। রাস্তার লোকেরা দাঁড়িয়ে দেখতে লাগলো এই মিছিল। মানুষগুলো এদিক ছাড়া কি আর দেখতে পারে না? বাঁকার বউ সংকুচিত হয়, আড়াল করে রাখে নিজেকে। কলকাতার সমস্ত লোকগুলো যেন এক দৃষ্টে চেয়ে আছে তার দিকে। মা গো, কি বেহায়া! এই মিছিল দেখে
স্পিড বেড়ে গেল। বাস অনেকটা দূর দিয়ে ছুটে গেল। যাত্রী হিসেবে এই মিছিলকে এড়িয়ে না গিয়ে উপায় নেই তাদের। আগে চলেছে পরেশ, নিকুঞ্জ, অনন্ত আর সেই ছোকরাটি। কলকাতার মধ্যে ঢুকে নতুন সংশয় এলো প্রসন্নের মনে। তার মনে পড়ল ডগরির জন্য কাপড় আনতে সেদিনে সেই ব্যাপারটা। একটি মারোয়ারির দোকানে ঢুকেছিল সে কাপড় কিনতে। 2-4 কথার পর হঠাৎ মারোয়ারিটি হেসে জিজ্ঞেস করেছিল তাকে, তুমি বুঝি বাঙাল আছো মশাই? আর তাই শুনে পাশের কয়েকজন বাঙালি ভদ্রলোক এমন হো হো করে হেসে উঠেছিলেন যে প্রসন্নকে ছলো ছলো চোখে হাসির ছলে দাঁত বার করতে বাধ্য হয়েছিল। সংশয় এলো তার মনে, কলকাতায় কি সেই সব ভদ্রলোকদের পাশেই থাকতে হবে তাদের? অবশেষে দলটা এসে থামলো অনেক পথঘাট পেরিয়ে একটা বড় রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে। নিস্তব্ধ নির্জন বাড়িটা, যেন ভুতুরে বাড়ি। এই বাড়ি? প্রসন্ন থমকে গেল। হ্যাঁ, মরতে তো পারবো না, জবাব দিল নিকুঞ্জ। খালি পড়ে আছে এত বড় বাড়িটা। প্রসন্নর দ্বিধাচ্ছন্ন চোখ পড়ল বাঁকার বউয়ের উপর। নেতিয়ে পড়েছে বউটা, যন্ত্রণায় কেমন কালো হয়ে উঠেছে মুখটা। সমস্ত দলটাই অসহ্য ক্লান্তিতে হাঁপাচ্ছে। আঁতকে উঠল নিকুঞ্জের মা বাঁকার বউয়ের দিকে চেয়ে। ডগরি চেঁচিয়ে উঠল, কি ইয়ার কি করতে এসেছো নাকি সব? চলো তো চলো। বাঁকার বউকে নিয়ে এগোলো সে, সঙ্গে প্রসন্ন, তারপর সমস্ত দলটাই। হঠাৎ বাড়িটার দরজায় দেখা দিল লাঠি হাতে এক বিরাট চেহারা দারোয়ান। ক্যা মাংতা? ইয়া ভিউ নেই মিলেতা। সকলে হেসে উঠল লোকটার কথায়। নিকুঞ্জের মা বলল, গাঁড়ল কোথাকার। পরশ বলল, ভিক্ষে করতে আসেনি, বাস করতে এসেছি। ক্যা? হাতের লাঠিটা বার কয়েক বন্ধন ঘুরিয়ে দিল দারোয়ানটা, কিন্তু থেমে পড়ল নিশ্চল মেয়ে পুরুষগুলোর মুখের দিকে চেয়ে। কেমন যেন ভয় করতে লাগলো তার এই দলটাকে। পথ ছেড়ে দিয়ে বাইরে ছুটে বেরিয়ে গেল সে। নিস্তব্ধ প্রকাণ্ড ভুতুরে বাড়িটায় এতগুলো মানুষের কোলাহলে যেন প্রাণ ফিরে পেল। জেগে উঠল রাক্ষসে মায়াপুরী এক লহমায়। প্রতিধ্বনি সাড়া পড়ল খিলানে খিলানে। পায়রাগুলো ডেকে উঠল বকবকম করে। অপেক্ষাকৃত একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ডগরি শুইয়ে দিল বাঁকার বউকে। নিকুঞ্জের মা হাঁপাতে হাঁপাতে এসে ঢুকলো সেই ঘরে। মুখ বিকৃত করে বলল, কইল মুক্ত। জাঁকিয়ে বসলো সে বাঁকার বউয়ের পাশে। মুক্ত তার ট্রাঙ্ক খুলে বার করলো এক গাদা পুরনো কাপড় আর ছোট্ট লাল টুকটুকে একটি জামা। অসুরের ছাউয়ের জামাই বটে বলে মুক্ত হেসে ছুঁড়ে দিল জামাটা বাঁকার বউয়ের গায়ে। বলল, নে, ছিল সেই কবেকার। পেটের আমার পেট তো আমার শেষ 70, কিন্তু তাও রইল না। বলতে বলতে মুক্তর চোখ দুটো ছলছলিয়ে উঠল। আরও নিশ্চিন্তে এলিয়ে পড়ল বাঁকার বউ। ব্যথায় নীল ঠোঁটে হাসি লেগে রয়েছে তার আর একটু। নে বাপু, আর ভোগ আসনি। খিচিয়ে উঠল নিকুঞ্জের মা। আলতো করে হাত বুলিয়ে দিল আদর করে। চোখের কোণে টলমল করলো কয়েক ফোঁটা জল। বলল, মায়ের নাম নে। কি করবি, কপালের ভোগান্তি তো কেউ রুখতে পারে না। মুক্ত বলল, যা টগরি, বাইরে যা, তোর বাবাকে ছটপট করতে বারণ কর। বলে দরজাটা বন্ধ করে দিল সে। প্রকাণ্ড বাড়িটার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বিরাট দলটা। সকলেই ব্যস্ত, কিন্তু কথা বলছে আস্তে। উৎকণ্ঠিত হয়ে আছে সব
প্রসূতির ঘরের দিকে। এই সময় আবার একটা হট্টগোল উঠল। অনেকগুলো ভারী বুটের শব্দ কাঁপিয়ে তুলল বাড়িটা। সশস্ত্র পুলিশের একটা দল হল ঘরে এসে ঢুকল। প্রসূতির ঘরে শিশুর কান্না শোনা গেল। যে প্রসবের ভূমিতে জন্ম নিয়েছে রাজরাজার ছেলে, বিনা দ্বিধায় বাঁকার বউ সেখানে জন্ম দিল তার সন্তানের। নিকুঞ্জের মা দরজা খুলে এক গাল হেসে বলল, ছেলেটার মুখে বাঁকার মুখ একেবারে বসানো। সত্যি? প্রথা অনুযায়ী কে যেন উলু দিয়ে উঠল। ওরে বাবা রে! কে যেন আর্তনাদ করে উঠল প্রায় সঙ্গে সঙ্গে। সেই সঙ্গে একটা ক্রুদ্ধ গর্জন শোনা গেল, নিকালো বাহার! বন্দুকধারী পুলিশেরা এসেছে থানা থেকে এ বাউন্ডিলে ঘর ছাড়া ভিটে ছাড়া বদমাইশগুলোকে তাড়িয়ে দিতে। এমনিতেও মরতে আছি, হয় মরবো, কঠিন গলায় বলল নিকুঞ্জ। তবু আমরা এ বাড়ি ছাড়বো না, যাব না পথে ঘাটে মরতে, বলল প্রসন্ন। এগিয়ে চলল সে হল ঘরের দিকে। পিছনে চলল পরেশ, নিকুঞ্জ, অনন্ত আর সেই ছোকরাটি। টুকরিও চলেছে। আস্তে আস্তে মানুষগুলোর লট বহর রেখে চলল তাদের সঙ্গে হল ঘরের দিকে। মোকাবিলা করার মতো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছে সকলের ক্লান্ত রুক্ষ মুখগুলো। শিশু, বৃদ্ধ, মেয়ে, পুরুষ সবাই ভিড়েছে, সবাই চলেছে। এ বাড়ি তারা ছাড়বে না, মরবে না, সে কথা জানাতে। নতুন বাচ্চাটা তারও স্বরে চেঁচাতে লাগলো। আর তারই প্রতিধ্বনি উঠল রাজবাড়ির প্রতিটি কোণে, প্রতিটি খিলানে। নমস্কার।